2024-এর লোকসভা নির্বাচনে অন্তত 22 আসনে এগিয়ে থেকে শুরু করতে চলেছে বিজেপি এবং এই 22 আসনে পিছিয়ে থেকে শুরু করবে তৃণমূল কংগ্রেস এবং কার্যত এই 22 আসনে জয় অসম্ভব তৃণমূল কংগ্রেসের পক্ষে। না, এমন বিস্ফোরক দাবি আমরা করছি না। এমন বিস্ফোরক দাবিটা যিনি তত্ত্ব দিয়ে একদম পরিসংখ্যান দিয়ে একদম পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন, তিনি একদা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, একদা ছিলেন তার প্রধান সেনাপতি। একসময় যখন মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরি ডুবে যাবে, তিনিই ছিলেন রক্ষাকর্তা। আর তাই তিনি তৃণমূল কংগ্রেসটাকে তার হাতের তালুর থেকেও বোধহয় বেশি ভালো করে চেনেন। আর সেই সমস্ত কিছু অ্যানালিসিস করে তিনি কিন্তু এই কথাই জানিয়ে দিচ্ছেন। দেখুন, এবারে নির্বাচনে যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে সেটা নিয়ে অনেকেই কার্যত নিঃসন্দেহ হয়ে গেছে। এই তৃণমূল কংগ্রেসের যদি জেতে সেটা গণতন্ত্রের লজ্জা হবে, এই কথা কিন্তু রাস্তাঘাটে আলোচনা হতে শুরু করে দিয়েছে। কিন্তু তার সঙ্গে একটা আশঙ্কা, আমি বলবো, মানুষের মনে উঁকি মারতে শুরু করেছে যে 2021-এও তো অনেকটা হাওয়া ছিল, কিন্তু শেষ মুহূর্তে তো 500,000 টাকার যে খেলা হয়েছে সেটাতেই খেলা হয়ে গেল। সুতরাং এবারেও সে একই জিনিস হবে, 500 বেড়ে 1000 হয়েছে, 1000 বেড়ে 1200 হয়েছে। ওই যে মহিলা ভোট ব্যাঙ্কটা আছে এবং তার সঙ্গে যেটা দুধেল গাই ভোট ব্যাঙ্ক, যেটা ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক বলা হয়, সেইটা নিয়েই তো আলটিমেটলি পুরো খেলা হয়ে যায়। তাই অনেক চেষ্টা করেও ওই নাম্বারটা কিছুতেই আর শাসক দলের কমানো যায় না। তাই আশা করেও একটা মনের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি যেভাবে এক এক করে সমস্তটা ব্যাখ্যা করেছেন, তারপর মনে হচ্ছে যে এবারের গেমটা কিন্তু সত্যিই তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট খারাপ। যদি সত্যিই এই 22টা আসন তৃণমূলের হাতছাড়া হয়ে যায় নির্বাচনের আগেই, তাহলে বাকি 20টাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেখানে কিন্তু চান্স 50-50। এবং যে আসনগুলোতে আবার তৃণমূলের পজিটিভ হওয়ার কথা ছিল, সেই আসনগুলোতেও কিন্তু এবার থাবা বসাতে পারে কংগ্রেস এবং বামেরা। ফলে সেখানে ভোট কাটাকাটিতে বেশ কিছু আসনে বিজেপি বেরিয়ে যেতে পারে। এমনকি কিছু আসনে কিন্তু কংগ্রেস বা বামও এবার বাজিমাত করতে পারে। ফলে তৃণমূলের অঙ্কটা ক্রমশ জটিল হচ্ছে। আর কিভাবে হচ্ছে, কে সেই পরিসংখ্যান দিচ্ছেন আর কিভাবে দিচ্ছেন, তার সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কিছুদিন আগেই বেশ কয়েকটা ইন্টারভিউ একটা কথা বলে গোটা দেশবাসীকে চমকে দিয়েছিলেন প্রশান্ত কিশোর, যিনি ওই আইপ্যাকের হয়ে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছিলেন 2021-এর নির্বাচনে। এবং সেখানে বলেছিলেন যে বিজেপি এবারে পশ্চিমবঙ্গে মারাত্মক ফল করবে, সারপ্রাইজিং ফল করবে। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাকে বিজেপির দালাল বলে দাগিয়ে দিতে পারে, কিন্তু এবারে বিজেপিকে পশ্চিমবঙ্গে রক্ষা কার্যত মুশকিল হয়ে যাবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু বিভিন্ন জল্পনা ছড়াচ্ছিল। সেই পিকেই কিন্তু একটা নতুন ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে এক এক করে তিনি 7খানা পয়েন্ট বলেছেন এবং যেখান থেকেই কিন্তু উঠে আসছে সেই 22 সিটের অঙ্ক। এবং সেই জায়গা থেকেই মনে হচ্ছে এবার কিন্তু সত্যিই সেই অঙ্কগুলো অনুযায়ী আর তৃণমূলের খুব একটা চান্স নেই। প্রথমেই তিনি যে পয়েন্টটাকে প্রচণ্ড স্ট্রেস দিয়েছেন সেটা হচ্ছেন যে মোদি এবারে কিন্তু পুরোপুরি স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিয়েছেন। আমরা দেখেছিলাম যে 2021-এর যে নির্বাচন হয়েছিল সেখানে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা যে পশ্চিমবঙ্গে এসে প্রচার করছিলেন, সেখানে কিন্তু তারা সরাসরি পিসি ভাইপোকে আক্রমণ করছিলেন, বুয়া ভাতিজাকে আক্রমণ করছিলেন, কাটমানি সিন্ডিকেট, এই কথাগুলো তারা বলছিলেন। কিন্তু এবারে তারা যে প্রচারে এসছেন, নরেন্দ্র মোদী ইতিমধ্যেই যে বেশ কয়েকটি সভা পশ্চিমবঙ্গে করে গেছেন, সেখানে কিন্তু একটি সভাতেও তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাকের পথে যাননি। তিনি আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে এবং স্ট্র্যাটেজিগত আক্রমণটা করেছেন। এবং এখানে একটা বড় রিজন যেটা আমার পার্সোনালি মনে হয়, 2021-এ সকলেই জানতো যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে করাপশন যুক্ত রয়েছে, কিন্তু তারা চোখের সামনে সেটা ভিজুয়ালাইজ করেনি। কিন্তু এখন যখন ওই ফেরেববাজ পার্থর বান্ধবীর ফ্ল্যাট থেকে, প্রেমিকার ফ্ল্যাট থেকে কোটি টাকার পাহাড়ের চূড়ো পাওয়া যাচ্ছে, যখন পার্থ, কেষ্ট, মানিক, জীবনকৃষ্ণ, বালু সবকটা জেলে আছে, এমনকি চুনোপুটিগুলোও বাদ নয়, তারাও যে সেই জেলে ঢুকেছে আর বেরোচ্ছে না, এই দলটা মানে করাপশন একদম সমান্তরাল একটা ব্যাপার, সেটা সকলের মধ্যেই হয়ে গেছে। ফলে নতুন করে আর এখানে ওই পিসি ভাইপোকে আক্রমণ করে কোনো মানে হয় না, তাদেরকে বেশি ইম্পর্টেন্স দিয়ে দেওয়া হবে। তার থেকে পুরো তৃণমূল কংগ্রেস মানেই করাপশন সেন্টার, এই জায়গাটা কিন্তু বিজেপি স্ট্র্যাটেজিগতভাবে এস্টাবলিশ করতে যাচ্ছে এবং যত নির্বাচন এগোবে, যত প্রচারের ঝড় বাড়বে, এই জায়গাটাতেই কিন্তু তারা স্ট্রিক করবে। এবং সেখানে আর কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেছে সুতরাং প্রার্থী তো ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আর কাজ করবে না। সেখানেই তারা তৃণমূলের প্রতীক দেখবেন, যারা দুর্নীতি বিরোধী মানুষ, তারা কিন্তু তৃণমূলের এগেনস্টই ভোট করতে শুরু করবেন। এই স্ট্র্যাটেজিগত চেঞ্জটাকে প্রশান্ত কিশোর কিন্তু প্রচণ্ড গুরুত্ব দিচ্ছেন এবং এটাতে 21-এর ভোটে যে ডিভিডেন্ডটা তৃণমূল পেয়েছিল,
সেটা কিন্তু এইবারের ভোটে পাবে না। 2 নম্বর পয়েন্ট যেটা তিনি বলেছেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজবংশী ভোট। তার মতে যে অনন্ত মহারাজকে যে রাজ্যসভায় পাঠানো হয়েছে, নিশীথ প্রামাণিককে যে কেন্দ্রীয় মন্ত্রিত্বে আনা হয়েছে, এইগুলো কিন্তু মাস্টার স্ট্রোক হতে চলেছে। কেন? তার বক্তব্য হচ্ছে যে রাজবংশী যে ভোটটা রয়েছে, মানে অনন্ত মহারাজ এবং নিশীথ প্রামাণিক যে যে জায়গা থেকে বিলং করেন, সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম তপশিলি জাতির ভোট, এই রাজবংশী ভোটটা। এবং এদেরকে এই এতখানি গুরুত্ব দেওয়ার ফলে একে তো বিজেপির প্রতি উত্তরবঙ্গে একটা সফট কর্নার রয়েছেই, সেই জায়গায় বিজেপির ভালো সংগঠন রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই বিজেপিও যে তাদেরকে এতখানি দিচ্ছে এবং উত্তরবঙ্গ নিয়ে বিভিন্ন ডেভেলপমেন্ট ভাবনা চিন্তা করছে, তার ডিভিডেন্ড ডেফিনেটলি কিন্তু এখানে বিজেপি পেতে চলেছে। ফলে এবারে উত্তরবঙ্গের 8খানা আসনই বিজেপি জিততে পারে এবং এটা তো চমকপ্রদ হবে। গতবার 7টা আসন জিতে নিয়েছিল 8টার মধ্যে, এবারে 8টার 8টাই জিতে চলেছে, যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের র্যালি শুরু করছে, সবটাই উত্তরবঙ্গে মাটি খোঁজার চেষ্টা করছে। সেখানে কিছু আসন যদি তারা বার করে আনতে পারে, তাহলে যে ভরাডুবিটার কথা বলা হয়েছে সেটাকে হয়তো কিছুটা রোখা যাবে। কিন্তু পিকে যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা মারাত্মক। বলছেন উত্তরবঙ্গের যে 8টি আসন রয়েছে, অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই 8টা আসনই এবার কিন্তু বিজেপির পদ্মফুলি ফুটবে। ফলে উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এইটা কিন্তু একটা মারাত্মক জায়গা রয়েছে। 3 নম্বর পয়েন্ট যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে যে ইন্ডি জোটটা করার চেষ্টা করেছিলেন, সেই জোটটা কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউট করতে পারেননি। আর এটার ফলেই একটা মারাত্মক খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। বেশ কিছু আসন রয়েছে, বেশ কিছু পকেট রয়েছে যেখানে মাইনরিটি ভোটটা বেশ ভালো মাত্রায় রয়েছে, আবার হিন্দু ভোটটাও কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে। সেই সমস্ত জায়গায় হিন্দু ভোটটা পুরোপুরি কনসলিডেট করবে বিজেপির বাক্সে। এই মাইনরিটি ভোট যদি তৃণমূলের বাক্সে বা তৃণমূল যদি জোটসঙ্গী হিসেবে কংগ্রেস বা বামফ্রন্টকে সঙ্গে নিতে পারতো, সেই দিকে যেত, ইন্ডি জোট বনাম এনডিএ জোট এটা যদি হতো, তাহলে কিন্তু সেই আসনগুলোতে তৃণমূল জয় পেতে পারত। কিন্তু এখন যেটা হয়েছে, যেহেতু তাদেরকে জোটসঙ্গী করতে পারেননি, সেটা ছড়িয়ে ছিটিয়ে লাট হয়ে গেছে, হিন্দু ভোট বিজেপির দিকে ফুললি আসছে এবং সেই ভোট কিন্তু তাদেরকে 38 to 42% পৌঁছে দেবে। অন্যদিকে যে মাইনরিটি ভোটটা আছে সেটা যখন দুটো বাক্সে ডিভাইড করবে, এবং যেটার ইন্ডিকেশন কিন্তু স্পষ্টভাবে পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে, যে কারণেই জোট করতে ছুটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভোট ভাগাভাগিতে বেশ কিছু আসন কিন্তু বার করে নেবে বিজেপি। এবং কোনো জায়গায় সংখ্যালঘু ভোট এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে, যেখানে সংখ্যালঘু বেশি সংখ্যায় রয়েছে, তারা কিন্তু জোটগ্রস্তভাবে থাকা বামফ্রন্ট এবং কংগ্রেসকে, যদি তাদের জোটটা শেষ পর্যন্ত হয়, সেই দিকে চলে যেতে পারে। ফলে সেই আসনগুলোতেও সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগুরু, সেখানেও যে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে এমন কিন্তু সম্ভাবনা নেই। এরপর যে 4 নম্বর পয়েন্টটা তিনি বলেছেন সেটা হচ্ছে সিএএ। এটা কার্যত মাস্টার স্ট্রোক হয়ে গেছে। তার মতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 1,80,00,000 মতুয়া ভোট রয়েছে, এর সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ রাজবংশী ভোট। বিপুল পরিমাণ রাজবংশী ভোট তো উত্তরবঙ্গে 8টি আসন বিজেপিকে দিচ্ছেই, যেহেতু আনন্দ মহারাজ এবং নিশীথ প্রামাণিক ইস্যুটা রয়েছে। কিন্তু এই মতুয়া ভোট যেটা রয়েছে, সেই মতুয়া ভোটও কিন্তু মোটামুটি 6খানা আসন বিজেপির দিকে করে দেবে, এবং সেটা দক্ষিণবঙ্গে। কোন 6টি আসন সেটা হতে পারে? কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং হুগলি। এই যে 6টা আসন রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মতুয়া ভোট রয়েছে এবং সিএএ নিয়ে দুটো দলের অবস্থান কার্যত নিশ্চিত হয়ে গেছে। একদিকে বিজেপি যখন নিশ্চিত করছে যে এই সিএএ কারোর নাগরিকত্ব কারার ব্যাপার নয়, নাগরিকত্ব দেওয়ার ব্যাপার, সেটা যেরকম এদেরকে পজিটিভ করবে, অন্যদিকে তৃণমূল কিন্তু আপ্রাণভাবে সিএএ আটকাবার চেষ্টা করছে। ফলে এই মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, এরা কিন্তু খুব ভালো করে জানে যে তৃণমূল কংগ্রেস যদি একবার জিতে যায়, তাদের যে ভারতবাসী হওয়ার যে জায়গাটা তৈরি হয়েছিল সেটাকে পুরো ধুলোয় মিশিয়ে দেবে। ফলে তারা কোনো রকম রিস্ক নিতে চাইবে না। এটা জীবন জীবিকার প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। ফলে তারা 2 হাত ভরে ঢেলে বিজেপিকেই ভোট দিতে চলেছে, এবং তার ফলে ওই উত্তরবঙ্গের পাশাপাশি এই 6টি আসন, মোট 14টি আসন কিন্তু বিজেপি প্রচণ্ড কনফিডেন্ট জায়গায় থাকবে, প্রচণ্ড স্ট্রং হোল্ড নিয়ে থাকবে, এবং সেইখান থেকে তারা শুরু করবে। এরপর 5 নম্বর পয়েন্ট যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে তৃণমূলের যে উত্থানের জায়গা ছিল, সেখানে কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, এই নেতাই, এই ধরনের ইস্যুগুলো তাদেরকে প্রচণ্ড বুস্ট আপ করেছিল। কিন্তু এই সমস্ত ইস্যুর সম্মিলিত যা এফেক্ট, তা কিন্তু সন্দেশখালী কার্যত ছাপিয়ে গেছে। সন্দেশখালী এখন বিজেপির কাছে ব্রহ্মাস্ত্র, এবং সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ তারা যদি নাও করতে চায়, সেটা কিন্তু অটোমেটিক্যালি প্রয়োগ হয়ে যাবে। কেননা এখানে যেটা সবথেকে মারাত্মক হয়েছে সেটা হচ্ছে নারী বিদ্বেষী তৃণমূল এই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেছে। রাত্রিবেলায় মাঝরাতে দেখে পিঠে খাওয়ানো
এবং সেখানে 500 টাকা 1000 টাকা করে সরকার হাতে গুঁজে দিচ্ছে মাসে, আর তার বদলে তৃণমূল নেতাদের সেবা করতে হচ্ছে, এবং এটা তো কোনো বানানো ইস্যু নয়। এবং এই সন্দেশখালীর মহিলারা, সেখানকার মা বোনেরা বিস্ফোরণটা ঘটিয়েছেন, তারা মানুষের সামনে এসে বলেছেন বলে জানতে পাচ্ছেন, কিন্তু সারা পশ্চিমবঙ্গ সন্দেশখালী হয়ে আছে, ফলে প্রত্যেকে সেটা রিলেট করতে পারছেন। এবং বাড়ির মায়েদের বোনেদের দিকে তাদের ইজ্জত নিয়ে, তাদের মান সম্মান নিয়ে যখন ছিনিমিনি খেলছে, সেখানকার ছোট ছোট মুখ্যমন্ত্রী যারা হয়ে আছে, তোলামূল যাদেরকে করে রেখেছে, এই পাওয়ারটা দিয়ে রেখেছে, এবং সেখানে পুলিশও নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে, এই ধরনের যে ঘটনা, এবার কিন্তু নিজেদের সুরক্ষার স্বার্থে মহিলা ভোট তৃণমূলের দিকে আসবে না। এবং এই সন্দেশখালী ইস্যুই কিন্তু তৃণমূলের যে ডিভিডেন্ড ভোট ব্যাংক ছিল সেখানে বড় সড়ো ধাক্কা বসাবে, এবং তাদের কিন্তু অনেকটা বড় সেখানে ক্ষতি হয়ে যাবে। 6 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স ফ্যাক্টর, এবং এটা পিকের মতে কিন্তু মারাত্মক চাল। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতির ট্রেন্ড যদি দেখা যায়, সেখানে সংখ্যালঘু ভোটটা একটা ফ্যাক্টর, এবং তারাই কার্যত কারা গভর্নমেন্টে থাকবে সেই জায়গাটা ডিসাইডিং ফ্যাক্টর হয়েছিল। কেননা হিন্দু ভোট যেটা ছিল সেটা কিন্তু স্প্রেড হয়েছিল বিভিন্ন দলের মধ্যে, এবং সেই জায়গা থেকে কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, সকলেই কিন্তু তুষ্টিকরণের পথে হেঁটেছে, এবং এর ঠিক উল্টো পথে হাঁটছে বিজেপি, এবং সেটাই কিন্তু তাদের মাস্টার স্ট্রোক। এতদিন ধরে যারা সংখ্যা গুরু, এই 71% হিন্দু, তারা কিন্তু ডিপ্রাইভড অবস্থায় বসেছিল। যদিও তাদের মধ্যে বেশ কিছুটা আবার সেকুলার অংশ আছে, তারা তো অন্যদিকে করবে এবং তাদের জন্যই সমস্ত গড়বড়টা হয়, কিন্তু সেটা ফ্যাক্টর হবে না। এই যে 71% হিন্দু ভোট আছে, তার মধ্যে 56% ভোট কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনেই বিজেপির দিকে কনসলিডেট হয়েছিল। অর্থাৎ 71%-এ যদি 56% হয়, মানে ওই ধরুন 37-38% মতো, 38% মতো ভোট কিন্তু অলরেডি কনসলিডেট টোটাল ভোটের হয়ে আছে। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, সন্দেশখালী ইস্যুকে তারা চোখের সামনে দেখছে, শেখ শাহজাহানরা কীভাবে মস্তানি মাতব্বরি করে বেড়াচ্ছে সেইটা দেখছে, এবং নিজেদের পরিবারের যে সুরক্ষার জায়গা সেই সমস্ত থেকে এবার কিন্তু আরও বেশি হিন্দু ভোট কনসলিডেট হবে। এবং তার একটা বড় কারণ তিনি বলেছেন যে এই মতুয়া, রাজবংশী, এগুলো কিন্তু 100% কনসেন্ট্রেটেড হতে চলেছে বিজেপির দিকে। তার পাশাপাশি যেটা সাধারণ জেনারেল কাস্টের হিন্দু ভোট রয়েছে, তারাও কিন্তু সমস্তটা দেখছে। রাম মন্দির এফেক্ট হয়তো বাংলায় খুব বেশি না হলেও খুব সামান্য এফেক্ট রয়েছে, এবং আমি যে সনাতনী, আমি গর্বিত সনাতনী, এই আবেগ কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছে। ফলে বিধানসভায় যেটা 56% ছিল সেটা কিন্তু ডেফিনেটলি বাড়বে, এবং অনেক ভোট বিশেষজ্ঞই বলছেন সেটা কিন্তু এবারে একটা নজিরবিহীন জায়গায় যেতে পারে। অর্থাৎ প্রায় সেটা 56% থেকে বেড়ে 62 থেকে 66% পর্যন্ত কনসলিডেশন হয়ে যেতে পারে। এবং এইটা হলে যেটা দ্বিমুখী প্রবলেম তৃণমূল কংগ্রেসের হবে, সেটা হচ্ছে এক তো ভোটটা বিজেপির বাড়বে, এবং 2 নম্বর ভোটটা কিন্তু তৃণমূলের কমবে। অর্থাৎ এখানে 1%-এর ভোট এদিক ওদিক হওয়া মানে আলটিমেটলি 2%-এর স্ট্র্যাটেজিগত চেঞ্জ হবে। কীরকম একটা সামান্য এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। ধরুন আমরা যদি বিধানসভার এক্সাম্পল নিই, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে 48%-এ, বিজেপি দাঁড়িয়ে আছে 38%-এ, ডিফারেন্সটা কত? 10%-এর। এইবার 1% হিন্দু ভোট তৃণমূলের বাক্স থেকে বিজেপির বাক্সে চলে এলো, তাহলে কত পার্সেন্ট হলো তৃণমূলের ভোট? সেটা দাঁড়ালো 47%, বিজেপির ভোট 39%, ডিফারেন্সটা কত? 8%, 1% ভোট সরেছে। এবার আগে ছিল 10%, এখন ডিফারেন্স হয়ে গেছে 8%। অর্থাৎ প্রতি 1%-এর ভোট ডিফারেন্স কিন্তু 2% ভোট ডিফারেন্সের সমান হয়ে যাবে, এবং এটাই কিন্তু কার্যত এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে চলেছে, যেটা তৃণমূলকে কিন্তু খুব বাজে জায়গায় রাখবে। এরপর শেষ পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট যেটা বলেছেন, সেটা হচ্ছে যে এই সন্দেশখালী ইস্যু হওয়ার পর এই যে আদিবাসী ভোটটা আছে, সেই আদিবাসী ভোটটা কিন্তু সম্পূর্ণরূপে বিজেপির দিকে যাবে। কেননা এদের সঙ্গে সিএ সম্পর্ক নেই, কিন্তু সন্দেশখালীতে যেটা দেখা গেছে, বেছে বেছে আদিবাসী মহিলাদের উপর আক্রমণ হয়েছে, তাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এই চিত্র সর্বত্র। ফলে জঙ্গলমহল এলাকাটা রয়েছে, সেই জঙ্গলমহল এলাকাটা সেটাও সম্পূর্ণরূপে এবার বিজেপির হয়ে কাজ করবে। ফলে এখানে 8টি আসন রয়েছে, সেই 8টি আসনেও পদ্ম ফোটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই 8টি আসন হচ্ছে তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই 8টি আসন। অর্থাৎ উত্তরবঙ্গের 8টি আসন, এরপর মোটামুটি দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গ যদি বলেন, সেই জায়গাকার 6টি আসন, 14টি আসন, এবং এই জঙ্গলমহলের 8টি আসন, 22টি আসন, সেখানে কিন্তু বিজেপি প্রচণ্ড স্ট্রং হোল্ড নিয়ে সেখানে কিন্তু শুরু করবে, এবং এই নির্বাচন পর্যন্ত বড় কিছু ইনসিডেন্ট বিজেপির এগেনস্টে সেখানে যদি ঘটে না যায়, সেখানে কিন্তু আর ফলাফল চেঞ্জ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। ফলে 22টি আসনে বিজেপি অত্যন্ত পজিটিভ জায়গা থেকে শুরু করছে। বাকি পড়ে থাকবে 20টি আসন, সেই 20টিও কিন্তু 50-50 জায়গায় থাকবে, যেখান থেকে বিজেপির বেশ ভালো করার চান্স রয়েছে। এবং যে জায়গাগুলো তৃণমূলের স্ট্রং হোল্ড বলে
মনে করা হচ্ছিল মাইনরিটি ভোট ব্যাংক, সেখানে বামফ্রন্ট কংগ্রেস ঠিক কতখানি পেনিট্রেট করতে পারবে, কতখানি ভোট সুইচ করতে পারবে, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তারা যদি মোটামুটি করতে পারে সেই আসনগুলোর অনেকগুলো বিজেপির হয়ে যেতে পারে, আবার তারা যদি খুব বেশি করতে পারে সেই জায়গা থেকে সেই আসনগুলো তারা নিজেদের দিকেও নিয়ে আসতে পারে। কিন্তু আলটিমেটলি আসনটা যার দিকেই যাক, ক্ষতিটা তৃণমূলের হবে। ফলে সম্মিলিতভাবে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে যথেষ্ট খারাপ ফলাফল হতে চলেছে, সেটা কিন্তু 2021-এর তাদের নির্বাচনী বৈতরণী পার করে দেওয়া পিকে প্রশান্ত কিশোর তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন, এবং তিনি কিন্তু পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছেন যে কেন এই সারপ্রাইজিং রেজাল্টের কথা তিনি প্রেডিক্ট করছেন। এখন অবশ্যই এটার বাস্তবতা বোঝা যাবে যখন ফলাফলটা বেরোবে, যখন ইভিএমটা গণনা হবে, এবং তার মাঝখানে ভোট থেকে আরম্ভ করে ভোটের দিন, গণনার দিন অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে তার যে এই পয়েন্টগুলো, আমি কিন্তু ম্যাক্সিমামগুলোর ক্ষেত্রেই সহমত হচ্ছি। আপনারা কি মনে করছেন, সত্যি এই ফ্যাক্টরগুলো এবার তৃণমূল কংগ্রেসকে ঝটকা দিতে পারবে, নাকি অতীতেও যেরকম দেখা গেছে যতই ঝামেলা আসুক শেষ পর্যন্ত কিছু না কিছুভাবে তৃণমূল ম্যানেজ করে নেয় এবং সেটা এবারেও করে নেবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।